জ্যাসকে বাঁচাতে মোক্ষম প্ল্যান করলো কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি বারবার করে একটা কথাই বলতে থাকে আর বলে, আমি এই পরিবারকে যখন কাঠগড়ায় তুলেছি, এই পরিবারের শেষ দেখে তবেই ছাড়ব। আমি এই পরিবারকে কোনোভাবেই বাঁচতে দেব না। তখনই রাজনাথ মুখার্জি বলে, তুমি চাইলেও কিছু করতে পারবে না, কারণ আমাদের সবার মাথার উপরে রয়েছে কৌশিকী। কৌশিকীর কাছে তুমি নাকি জব্দ হয়ে গেছো শুনলাম হসপিটালে। তুমি নাকি গিয়েছিলে প্ল্যান করে আমাদের পরিবারকে ফাঁসাতে, বা পেয়েছো? কিচ্ছু করতে পারোনি। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে বাড়াবাড়ি শুরু করেছো, খুব তাড়াতাড়ি তোমার শেষ হবে, এই কথাটা মাথায় রেখো। আর এখন তো মনে হচ্ছে জগদ্ধাত্রীর এই মৃত্যুতে তোমারও কোনোভাবে হাত রয়েছে। এখন আমার এটাই বারবার করে মনে হচ্ছে। তার মধ্যেই দিবানাথ মুখার্জি এসে বলে, তুমি আমাদের নামে মিথ্যে কেস করেছো, আমাদেরকে ফালতু এই কোর্টের ঝামেলায় নিয়ে যাচ্ছ। এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না, এর ফল কিন্তু খারাপ হবে মেহেন্দি। তুমি নিজেও বুঝতে পারছো না যে তুমি কোন ঝামেলায় জড়াতে চলেছ। মেহেন্দি তখন বলে, আমি অনেক কিছুই করতে পারি, শুধু দেখতে থাকুন। আমি এই বাড়ির সর্বেসর্বা হব। অনেক দিন ঘাপটি মেরে পড়েছিলাম, আর এখন আমি প্রতিবাদ করছি। হ্যাঁ, করছি প্রতিবাদ, কারণ আমি খুব ভালো মতন জানি প্রতিবাদ না করলে এইখানের কোনো সম্পত্তি আমি পাবো না। আর যেখানে কৌশিকী মুখার্জি থাকে সেখানে সব কিছু আদায় করে নিতে হয়, না হলে কোনো কিছুই সম্ভব নয়। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এর মধ্যে মেহেন্দি বলে, সব কথা বরং থাক, আর এক কাজ করুন মা, আপনি আমার জন্য খাবারটা ঘরেই দিয়ে আসুন। আমার আর আজকে এখানে বসে খেতে ইচ্ছে করছে না। দিবানাথ মুখার্জি বলে, কেন? এতদিন তো আমরা সবাই মিলে এই চেয়ার টেবিলেই খেয়ে এসেছি। মেহেন্দি বলে, এতদিন যা করেছি সেটাই যে এখন করতে হবে তার কি মানে আছে? আমি সেটা করব না। কি ব্যাপার উৎসব, তুমি তোমার মাকে বোঝাও, আমি যেটা বললাম সেটা যেন শোনে। সেটা যদি না শোনে ওনার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। উৎসব তখন বলে, মাম্মি তুমি ওর খাবারটা ওর ঘরে দিয়ে এসো। বৈদেহী মুখার্জি বলে, উৎসব তুইও এখন একই সুরে গাইতে শুরু করেছিস? উৎসব বলে, কি করব বলো, এ ছাড়া আর কি কোনো উপায় আছে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা ছাড়া আর কোনো উপায় আছে। বৈদেহী মুখার্জি কান্নাকাটি শুরু করে আর বলে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। দাদা, আপনি কিছু বলবেন না? দিবানাথ মুখার্জি বলে, আমি আর কি বলবো বলো তো বৈদেহী, তোমরা তো জগদ্ধাত্রীকে চিনতে ভুল করেছিলে, জগদ্ধাত্রীকে কত অপমাননা করেছো, আর আজকে মেহেন্দি সেই অপমানটাই তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে স্বয়ম্ভু আর রাজনাথ মুখার্জি কথা বলতে থাকে আর বলে, জগদ্ধাত্রীর মৃত্যুর রহস্যের সমাধান হলো কিনা। স্বয়ম্ভু বলছে, আমরা চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো। এর মধ্যে সাধু বটপ্যাল পৌঁছে গেছে ডাক্তারের কাছে আর বলে, বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না, হসপিটালের সিসিটিভি ফুটেজের ডিটেলসটা নেই কেন? তখন ডাক্তার বলে, অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে জানবো? আমার কাজ হলো চিকিৎসা করা, সিসিটিভি ফুটেজের দিকে নজর রাখা না। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি ঠিক কী বলতে চাইছি। সাধুদা বলে, বুঝতে পারছি, কিন্তু আপনার হিসাবের সাথে হিসাব মেলাতে গেলে আমাদের হিসাব তো মিলছে না। দয়া করে আপনি বলুন, চুপ করে থাকবেন না। ডাক্তার বলে, যেটুকু আমি জানতাম আমি সেটুকুই বলছি। হঠাৎ করে আমি দেখলাম যে কিছু গুন্ডা এসে গেছে আর তারা বেবিটাকে বার করছে। এনআইসিইউ থেকে বার করা হয়েছিল বেবিটাকে। স্বয়ম্ভু তখন বলে, হ্যাঁ, এটা একদম দেখা গেছে, এনআইসিইউ থেকে আমার বেবি বেরিয়েছিল, কিন্তু বাঁচালো কে তাকে? তখনই ডাক্তার বলে, বাঁচালো কে সেটা আমি বলতে পারবো না, তবে আমি এটুকু বলতে পারবো যে বাচ্চাটা যেই পরিস্থিতিতে ছিল সেখান থেকে বাঁচার কথা ছিলই না বলতে গেলে। ভগবান বাঁচিয়েছে। সত্যি আপনার বাচ্চা কিন্তু খুব লাকি যে সে এই এনআইসিইউতে থেকেও যেভাবে যুদ্ধ করছে দেখার মতন। সাধুদা বলে, হিসাব কিন্তু কোনোভাবেই মিলছে না, হিসাব কিন্তু মেলানো যাচ্ছে না। তখনই স্বয়ম্ভু বলে, কিসের হিসাব মিলছে না সাধুদা? তখন সাধুদা বলে, মিলছে না, অনেক হিসাবই মিলছে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। গণ্ডগোল তো কিছু একটা আছেই। এর মধ্যেই তখনই সাধুদা বলে, আপনি এক কাজ করুন, সিসিটিভি ফুটেজটা আবার দেখানোর চেষ্টা করুন। তখন ডাক্তার বলে, সিসিটিভি ফুটেজ তো আমি দেখাতে পারবো না, সিসিটিভি ফুটেজ দেখতে গেলে আপনাদেরকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, আমার সাথে নয়। এরপরেই স্বয়ম্ভু বলে, কেউ একজন আছে,
আড়াল থেকে আমার বেবিকে বাঁচাতে চাইছে। আমি তার কাছে সত্যি কৃতজ্ঞ, কিন্তু কে সেই ব্যক্তি, তার সাথে আমি খুব তাড়াতাড়ি দেখা করতে চাই। তখনই ডাক্তার বুঝতে পারে জগদ্ধাত্রীর সাথেই দেখা করতে চাইছে স্বয়ম্ভু, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ জগদ্ধাত্রীর সাথে দেখা করা এটা সম্ভবই নয়। এর মধ্যেই সাধুদা স্বয়ম্ভু কথা বলে, আর অন্যদিকে ডাক্তার চলে গেছে জগদ্ধাত্রীর সাথে কথা বলতে, আর বলে, আপনি বুঝতে পারছেন তো আপনি কত বড় রিস্কে আমাকেও ফেলেছেন। প্রতিটা মুহূর্তে আমাকেও এখন টেনশনে থাকতে হচ্ছে কখন কি হয়, কারণ ওরা আমাকেও জেরা করছে। দেখুন, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কোথাও একটা খারাপ হচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? প্লিজ আপনি অপারেশনটা করিয়ে নিন। তখন জগদ্ধাত্রী বলে, আমি এই অপারেশনটা করালে বাঁচতে তো পারবোই না, আমি তাড়াতাড়ি শেষ হয়ে যাব। তখনই ডাক্তার বলে, কে বলেছে? আপনি একবার অপারেশনটা করান না, তারপরে দেখা যাবে। জগদ্ধাত্রী বলে, আমি অপারেশন করাতে চাই না ডক্টর, আমি আর কয়েকটা দিন বাঁচতে চাই, আর কয়েকটা দিন। তখন ডাক্তার বলে, অপারেশনটা যদি সাকসেসফুল হয় আপনি বেঁচে যাবেন, আপনি সুস্থভাবে এই পৃথিবীতে থাকতে পারবেন। কেন বুঝতে পারছেন না? আপনাকে আর কতবার বললে বুঝবেন বলুন তো? কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই বুঝতে চায় না। এরপরে ডাক্তার বলে, আপনাদের ডিপার্টমেন্টের লোকেরা সন্দেহ করছে আমাকে, বারবার করে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। আমি নিজেও জানি না কতক্ষণ কি করে সামলাবো। আর ওই যে গুন্ডাটা ভর্তি রয়েছে হসপিটালে, ওকে জিজ্ঞাসাবাদ করলেই তো সমস্ত সত্যি সামনে চলে আসবে। আপনি কি করে আটকাবেন ম্যাডাম? আপনি চাইলেও আটকাতে পারবেন না। আমি বরং ওটিটা রেডি করছি, আপনি চলুন ওটিটা করিয়ে নেবেন। কিন্তু জগদ্ধাত্রী নাছোড়বান্দা, জগদ্ধাত্রী কোনোভাবেই অপারেশনটা করাতে চায় না। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে, যে কটা দিন আছি এইভাবেই যেতে পারলে বাঁচি। তার মধ্যেই বর্দি ফোন করেছে জগদ্ধাত্রীকে, আর বলে, গুন্ডাটা কোথায় ভর্তি আছে জগদ্ধাত্রী, শুধু একবার আমাকে বলে দাও, তারপর বাকিটা আমি সামলে নিচ্ছি। আমি কি ভেবেছি বলো তো? আমি ভেবেছি যে যেই জায়গাটায় গুন্ডাটা ভর্তি আছে সেখানে কিছু লোকজনকে টাকা পয়সা পাঠিয়ে ঝামেলা করতে পাঠিয়ে দেবো। পুরোটাই প্রি প্ল্যান, কারোর কোনো ক্ষতি হবে না, তারপরেই যা স্টেপ নেওয়ার নিতে হবে। তোমাকে প্ল্যানটা বললাম, তোমার কেমন লাগলো এবার সেটা তো বলো। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, সবটাই খুব ভালো মতন বুঝতে পেরেছি বর্দি, আপনি যেমনটা ভেবেছেন তেমনটাই না হয় করুন। এরপর কৌশিকী বলে, জগদ্ধাত্রী আমি তোমাকে সুস্থ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে চাই, খুব তাড়াতাড়ি আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই। কালকে 2টোর দিকে ওরকম ঘটনাটা ঘটাবো, সকালবেলায় তো আবার কোর্টে যেতে হবে। তোমার বোন মামলা করেছে বলে কথা, সত্যি কলতলার কালচার একটা, ওকে দিয়ে আর কিচ্ছু হবে না। ভেবেছিলাম মেয়েটা সত্যি সত্যি বদলে গেছে, কিন্তু যা দেখছি তাতে এটা বুঝতে পারছি ও কখনো বদলাবে না, ও কখনো বদলাতে পারে না। জগদ্ধাত্রী তুমি চিন্তা করো না, তোমাকে আমি বাঁচাবই। তোমার এখনো অনেক অনেক লম্বা জীবন পড়ে আছে, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না।